আসসালামু আলাইকুম, খোরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এজন্য ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলেও জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন কমিশনের দিনব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নূর হোসেনের রিপোর্ট। নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে চিঠি দেওয়ার পরপরই নির্বাচনী তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশনার। নির্বাচনের বিভিন্ন বিষয় আলোচনায় দিনভর বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, ডিসেম্বরের প্রথমার্ধেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আপনাদেরকে যেটা বলেছেন, আমাদের পক্ষ থেকে ঘোষণাটা আসবে 2 মাস আগে আনুমানিক, যেদিন আমরা শিডিউল ঘোষণা করব। সো আপনারা ধরেই নিতে পারেন এই শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথমার্ধেই আপনারা পাবেন। প্রথমবারের মতো বিদেশে বসবাসরত ভোটার ও দেশের অভ্যন্তরে নির্বাচনী ও অন্যান্য সেবামূলক দায়িত্বে নিয়োজিত ভোটারদের জন্য পোস্টাল ব্যালট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান এই নির্বাচন কমিশনার। প্রবাসে আমাদের বাংলাদেশি ভোটার যারা আছেন তাদের এবারে ইনশাল্লাহ ভোট দেওয়া আমরা নিশ্চিত করতে চাই। এবারের মাধ্যমটা হবে পোস্টাল ব্যালট। প্রবাসীদের কাছে শুধুমাত্র সিম্বল ব্যালট যাবে, সেটাই হবে তাদের পোস্টাল ব্যালট, এবং সেই সিম্বল ব্যালটে যতগুলো সিম্বল থাকা দরকার সেই সিম্বলগুলো থাকবে, যাতে করে আমরা এই ট্রাভেল টাইমটা কমাতে পারি। প্রবাসীরা ভোট দিবেন সিম্বল যখন অ্যাসাইন করা হবে প্রার্থীদেরকে তারপরে। বৈঠকে চূড়ান্ত করা হয়েছে নির্বাচনের আচরণবিধি। এআই এর ব্যবহার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো প্রতিহত করতে কঠোর ব্যবস্থা রাখা হয়েছে। আগামী 31 অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এআই এর মিসইউজের ব্যাপারে আমরা কঠোরভাবে এখানে নিষেধাজ্ঞা জারি করেছি। ডিসইনফরমেশনের এই ইউজ অফ এআইটা বেশি হয়। মনে করেন একজন ব্যক্তির ভয়েসকে ক্লোন করে একটা কিছু করলো, বা একটা ভিডিও তৈরি করলো, বা যে কোনো কন্টেন্ট, অডিও ভিজুয়াল কন্টেন্ট তৈরি করলো যেটা সত্য নয়, এবং যেটা নির্বাচনী প্রক্রিয়াকে বলেন, ইলেকশন ইন্টিগ্রিটি বলেন, প্রতিপক্ষ আপনার প্রার্থীকে বলেন বা দলকে বলেন, হেয় করার উদ্দেশ্যে এটা করা হয়ে থাকে। এইগুলো প্রতিহত করার জন্য আমরা আচরণবিধিতে ইনক্লুড করেছি। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা থাকলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন এই নির্বাচন কমিশনার। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনের তফসিল ঘোষণার পরে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমন তথ্য দিলেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির। বৃহস্পতিবার বিকেলে সিলেটের গোয়ালাবাজারে এক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। বলেন, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলে ডিসেম্বরের দিকে দেশে ফিরবেন তারেক রহমান। এক্ষেত্রে তার নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। আন্তর্জাতিক মহলে বিএনপিকে নিয়ে আগ্রহ বেড়েছে মন্তব্য করে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে বিএনপি অংশ নেবে। এই বছরেই আসবেন উনি। তফসিল তো আশা করি নভেম্বরের ঘোষণা হবে, অথবা মানে যে কোনো সময় এই বছরেই তো ঘোষণা হবে। তো উনাকে এই বছরই পাবেন ইনশাআল্লাহ। এই বছর আমরা কি বলতে পারি যে তফসিল ঘোষণা আগামীর না, মানে এখনো তো উনি ঠিক করতেছে, তো বলতে পারেন যে এই বছর উনি আসতেছে, ডিসেম্বরের ভিতরেই উনি আসবে। মাদ্রাসা শিক্ষা কোনো নির্দিষ্ট দলের রাজনৈতিক হাতিয়ার হোক তা চায় না বিএনপি। ক্ষমতায় এলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সকল মতের দলকে সাথে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে চায় বিএনপি। রাজধানীর মহাখালীতে গাউসুল আজম মসজিদ কমপ্লেক্সে বাংলাদেশ জামিয়াতুল মুদাররেসিন নেতাদের সাথে বৈঠকের পর এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, কোনো প্রতিষ্ঠানে দলীয় প্রভাব খাটিয়ে দখল করার বিরুদ্ধে তার দল। ভবিষ্যতে মাদ্রাসা শিক্ষার উন্নতিতে কাজ করে যাওয়ার আশ্বাস দেন বিএনপির এই নেতা। মাদ্রাসা শিক্ষার সম্প্রসারণ হোক সেটা চাই, কিন্তু মাদ্রাসা শিক্ষা অঙ্গনকে একটি নির্ধারিত দলীয় রাজনীতির অঙ্গনে পরিণত করতে চায় না। দ্বিতীয় কথা হলো যে বাংলাদেশে ইসলামী কোরআন সুন্নাহর বিপরীতে শরীয়ত বিরোধী কোনো আইন প্রণীত হবে না। ভারতে পাচারের আগে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে একজন চোরা কারবারি সহ 21টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল দুপুরে এই অভিযান চালায়। 2 জন সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে। তাদের থামতে বললে মোটরসাইকেল আরোহীদের একজন পালিয়ে যেতে সক্ষম হলেও অন্যজন নেমে পাশের একটি পুকুরে লাফ দেয়। পরবর্তীতে টহল দল পানিতে নেমে তাকে আটক করে। পরে তার কাছ থেকে 2টি প্যাকেটে 21টি স্বর্ণের বার জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় 2.5 কেজি। জব্দকৃত স্বর্ণ এবং মোবাইলের আনুমানিক মূল্য 3,60,00,000 বলে জানিয়েছে বিজিবি। আগামী 1 সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা সহ কয়েক দফা দাবি জানায় ইনকিলাব মঞ্চ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদে জন আকাঙ্ক্ষার প্রতিফলন নিয়ে সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটির মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, জুলাই যোদ্ধাদের একমাত্র মুখপাত্র এনসিপি নয়। তিনি বলেন, রাজনৈতিক দলের পক্ষে ইনকিলাব মঞ্চ, কিন্তু রাজনৈতিক শক্তির নামে নিপীড়নের পক্ষে নয়। এ সময় এনসিপির রাজনৈতিক সক্ষমতা, জুলাই ঘোষণাপত্র ও 2 মাসের আলোচনায় 19টি মৌলিক সংস্কারের বিষয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সচিবালয় সংস্কার করলেই আর্মি টেক ওভার করবে। আপনি যদি পিলখানার কথা বলেন, আর্মি টেক ওভার করবে। এইটার একটা প্রমাণ কি দিয়েছে? বাংলাদেশের ছাত্র জনতার একমাত্র প্রতিনিধি বানিয়েছে তারা এনসিপিকে। প্রধান উপদেষ্টা কান খুলে শুনে রাখেন, এনসিপি একটা রাজনৈতিক শক্তি, কিন্তু কোটি কোটি জুলাই যোদ্ধাদের একমাত্র মুখপাত্র তারা নয়। অনেক উপদেষ্টা এখন সামনে কেউ বিএনপির, কেউ জামাতের, কেউ এনসিপির মুখপাত্র হইয়া তাদের দলীয় এজেন্ডাগুলো আপনার সামনে রেখে বাস্তবায়ন করবে। এইটা আপনি হইতে দিয়েন না। এই ইন্টারিম ভেঙে দিয়া আপনি প্রধান হইয়া আপনি তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেন। রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে সরকার কাজ করে চলেছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। কাঠামোগত সংস্কার করে সামনের দিকে সরকার আরও অগ্রসর হবে বলেও জানান তিনি। বিকেলে রাজধানীর টিসিবি সেন্টারে জুলাই পুনর্জাগরণ উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তামজিদ সুমনের রিপোর্ট। জুলাই আন্দোলনে অংশ নিয়ে যারা স্বৈরাচার হাসিনার পতন নিশ্চিত করেছেন তাদের সম্মান জানাতে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালনের আয়োজন করেছে টিসিবি। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন জুলাই যোদ্ধারা। আমরা যখন আহতদেরকে কোলে করে নিয়ে যাচ্ছিলাম, আমি কোলে নিয়েছি এমন একটা অবস্থায় একটি টিয়ার শেল পড়লো। টিয়ার শেলটা পড়ে আমার মাথার মধ্যে পড়লো। এত যোদ্ধা, এখনো কোনো সঠিক তালিকা এখনো হয়নি। আহতদের এখনো মিনতি করতে হয় দরজায় দরজায় চিকিৎসার জন্য। বাণিজ্য উপদেষ্টা বলেন, অর্থনীতির ভারসাম্যে সংস্কার কাজ চলমান রয়েছে। দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর মৌলিক সংস্কারের জন্য কাজ করে চলেছে সরকার। একটা সুষ্ঠু অর্থনৈতিক এবং বৈষম্যহীন যে আমাদের যে যাত্রা, এই যাত্রায় আমরা অগ্রসর করব ইনশাআল্লাহ। দুর্বৃত্ত পুঁজি থেকে অর্থনীতিকে সরানোর চেষ্টা করব। আমরা দেশের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি করব। উপদেষ্টা বলেন, 17 বছরের অপশাসনের সমন্বিত রূপ দেশকে এমনভাবে ধ্বংস করেছে তা প্রতিরোধ করতেই 24-এর আন্দোলন হয়েছে। বৈষম্য দূর করে একটি গ্রহণযোগ্য নির্বাচন করার লক্ষ্যেই এগিয়ে চলেছে সরকার। প্রধান উপদেষ্টা নিজে এবং উপদেষ্টারা কেউ তুষ্টিতে নেই, সকলেই আত্মসমালোচনায় নিমজ্জিত আছে এবং কিভাবে কোর্স কারেকশন করা যায়, আরও বেটার পারফর্ম করা যায়, কিভাবে একটা বেস্ট ইলেকশন ডেলিভার করা যায়, এই ব্যাপারে আমরা সকলে প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐক্যবদ্ধ। বক্তারা বলেন, জুলাই আন্দোলনকে যথাযথ সম্মান করতে হলে একটি বৈষম্যহীন সমাজ গঠনই হবে তার উপযুক্ত উপহার। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। অনুষ্ঠিত হলো ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ডেসকো-এর আয়োজনে সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহার শীর্ষক মতবিনিময় সভা। সকালে রাজধানীর মহাখালীতে আয়োজিত হয় অনুষ্ঠানটি। আয়োজনে বিভিন্ন এলাকার মসজিদের সম্মানিত ইমাম, মুয়াজ্জিন ও মসজিদ কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এ সময় ডেসকো বোর্ডের চেয়ারম্যান ও সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, বিদ্যুতের ভর্তুকি কমিয়ে আনতে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। মসজিদে বিদ্যুৎ ব্যবহারে সচেতন হওয়ায় এবং বিদ্যুৎ সাশ্রয়ে এলাকাবাসীদের উদ্বুদ্ধ করায় ইমামদের আহ্বান জানায় ডেসকো কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ সহ অনেকে।
বাংলাদেশের সর্ববৃহৎ ফোক রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা আবারও নতুন আঙ্গিকে দর্শকদের সামনে ফিরে আসছে। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং সান ফাউন্ডেশনের উদ্যোগে মাছরাঙা টেলিভিশনে সম্প্রচারিত এ প্রতিযোগিতার পঞ্চম আসরের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাইদ, হেড অফ মার্কেটিং ডক্টর জেসমিন জামান এবং মিডিয়াকম লিমিটেডের সিইও এবং মাছরাঙা টেলিভিশনের এক্সিকিউটিভ ডিরেক্টর অজয় কুমার কুণ্ডু। অডিশন পর্ব শেষে নির্বাচিত প্রতিযোগিতারা অংশ নেবেন গ্রুমিং সেশন এবং মাস্টার সিলেকশনে, যেখান থেকে বাছাই করা প্রতিভারাই সুযোগ পাবেন স্টুডিও রাউন্ডে পারফর্ম করার। আসন্ন জাতীয় ক্রিকেট লিগ এনসিএল টি20 সিলেট, রাজশাহী ও বগুড়ায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিসিবি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ডে নাইট করার কথা ভাবছে বিসিবি। আমরা চেষ্টা করছি ক্রিকেটটা মানে সারা বাংলাদেশে যেন হোক, ভালো জায়গা হোক, এবং বগুড়ায় কিন্তু আগে অনেকগুলো ম্যাচ হয়েছে, সেটা আমাদের মাথায় আছে। তারপর রাজশাহীতে মনে করেন যে আপনার প্রচুর ক্রিকেট আছে, ফ্যান আছে, ক্রিকেট অনেকেই রাজশাহীর ভালো ভালো প্লেয়াররা আসছে ওখান থেকে, সো সেটা আছে। এবং সিলেটে যেটা আমাদের ডে নাইটের একটা মাথায় আছে, যে সেমিফাইনাল ফাইনাল হয়তো আমরা ডে নাইট করবো, সেটার জন্য আমরা সিলেটে প্ল্যান। চাঁদপুরের ফুটবল বিষয়ে বালক সোহানের পড়াশোনা খেলাধুলার দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মতলবে ৫.৫ সোহানের পরিবারটির হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবল পায়ে 5 বছর বয়সী সোহানের কারিকুরি ভিডিও ছড়িয়ে পড়ে। মুগ্ধ হয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শক্রমে সোহানের কাছে যান আমিনুল। এ সময় উপহার এবং 1 লাখ টাকা তুলে দেন তিনি। দায়িত্ব নেন ভরণ পোষণের। প্রতি মাসে 10,000 টাকা আর্থিক সহায়তা দেওয়ারও ঘোষণা দেন আমিনুল। পেশায় একজন সাইকেল মিস্ত্রি সোহানের বাবা কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমানের প্রতি। আর্থিক অনটনে সংসার চালাতে হিমশিম খেতে থাকা সোহানের বাবার প্রতি আমিনুলের সহায়তাকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছে এলাকাবাসী। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।